হারিকেন লালা হাওয়াইয়ের বিগ আইল্যান্ড খসে যাওয়ার পর প্রায় 200,000 গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। পরে ঝড়টি ট্রপিক্যাল স্টর্মে দুর্বল হলেও ব্যাপক বৃষ্টি, ঝড়ো হাওয়া ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক এলাকা। গভর্নর জর্জ গ্রিন জানিয়েছেন, বিদ্যুৎ পুনরুদ্ধারে সময় লাগবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে। প্রায় 200 পৃথক বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হাওয়াইয়ান ইলেকট্রিক কোম্পানি বা HECO-কে বিদ্যুৎ ফিরিয়ে আনতে সময় লাগবে। বিগ আইল্যান্ডে কর্মীদের দ্রুত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। About 200,000 individual households lost power and it's going to take time. বিগ আইল্যান্ডের লাওপা হোতে 32 ইঞ্চি বা 81 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। কয়েক ঘন্টার মধ্যে ঘন্টায় প্রায় 2 ইঞ্চি বৃষ্টি হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সামনে বড় ধরনের পুনরুদ্ধার কার্যক্রম প্রয়োজন হবে। Properties that were washed away did not, at least as of this moment, to my knowledge, have any fatalities associated with them. যেসব স্থাপনা পানির স্রোতে ভেসে গেছে সেগুলোর সঙ্গে এখন পর্যন্ত কোনো প্রাণহানির তথ্য তার জানা নেই। তবে ছোটখাটো দুর্ঘটনায় অনেক মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মাউইতে ঝড়ের প্রভাব স্পষ্ট। কাহালুই ও হাইকোর বিভিন্ন সড়কে গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। কোথাও বিদ্যুতের তারের উপর গাছ ভেঙে পড়ে, আবার কোথাও সড়কে পানি জমে যায়। জরুরি কর্মীরা ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সংযোগ মেরামতে কাজ করেন। We haven't had electricity all night, so I just wanted to get out here and kind of assess for myself what's going on. স্থানীয় বাসিন্দা শেলি ব্রাউন বলছেন, সারা রাত বিদ্যুৎ ছিল না, তাই পরিস্থিতি নিজের চোখে দেখতে বের হয়েছেন। অনেক গাছ বিদ্যুতের তারের উপর পড়ে থাকায় পরিস্থিতি বেশ কঠিন হয়ে উঠেছে। জরুরি কর্মীরা এসে সহায়তা করবেন, এটাই আশা করছেন তিনি। সমুদ্র উত্তাল ছিল, তবে ঝড়ের পরও কিছু সার্ফারকে সমুদ্রে দেখা গেছে। অনেক রাস্তা প্রায় জনশূন্য থাকলেও কোথাও কোথাও মানুষ ক্যাফের বাইরে অবস্থান করছিলেন। হাওয়াই ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন জানিয়েছে, হিলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ও এলিসন এনিজোকা কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। রোববার পুনরায় চালুর পরিকল্পনা থাকলেও যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে সবশেষ তথ্য জানার পরামর্শ দেওয়া হয়। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, 2টি বাড়ি পানির স্রোতে ভেসে গেছে। একটি গাড়ি সংক্রান্ত ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাওয়াইয়ের বিভিন্ন এলাকায় বন্যার পানি দ্রুত প্রবাহিত হতে দেখা গেছে। স্যাটেলাইট ছবিতেও হাওয়াইয়ের উপর ট্রপিক্যাল স্টর্ম লালার অবস্থান ধরা পড়ে। গভর্নর গ্রিন বাসিন্দাদের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থানের আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় মোতায়েন থাকা বিমান বাহিনী রণতরী USS আব্রাহাম লিঙ্কনের ক্রুদের বেহাল পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশের পর জাহাজটি পরিদর্শন করেছেন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্রেট কুপার। রোববার সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় ক্রুদের সাহসিকতা ও সহনশীলতার প্রশংসা করে তাদের মানসিক স্বাস্থ্য ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে সেন্টকম। এদিকে স্টেট ডিপার্টমেন্টের সাবেক আন্ডার সেক্রেটারি রিচার্ড স্ট্যানজেল বলেছেন, USS আব্রাহাম লিঙ্কনের দীর্ঘ সময় মোতায়েনের বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ইরান যুদ্ধের কারণে সমুদ্রে মোতায়েন করা যুদ্ধজাহাজ USS আব্রাহাম লিঙ্কন ইতিমধ্যেই 241 দিন অতিক্রম করেছে। এমন পরিস্থিতিতে নেভি সদস্যদের মানসিক স্বাস্থ্যের সংকট দেখা দেওয়ার খবর উঠে আসার পর জাহাজটি সফর করেছেন সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্রেট কুপার। রবিবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সেন্টকম জানিয়েছে, জাহাজটির নাবিক ও ক্রুদের সহনশীলতা ও অনুপ্রেরণার প্রশংসা করেছেন ব্রেট কুপার। একই সঙ্গে নেভির সক্রিয় 11টি এয়ারক্রাফট ক্যারিয়ারের মধ্যে লিঙ্কনে মানসিক স্বাস্থ্য সমস্যার সংখ্যা সবচেয়ে কম বলেও জানান তিনি। পাশাপাশি ক্রুদের মানসিক স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানানো হয় বিবৃতিতে। সাবেক জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান অ্যাডমিরাল মাইক মুলেন বলেন, সেন্টকম প্রধান কুপারের সফরে ক্রুদের মনোবল বেড়েছে বলে মনে করেন তিনি। যুদ্ধজাহাজ মোতায়েনের সময় ফেরার তারিখ সবসময় অনিশ্চিত থাকে বলেও জানান মুলেন। স্টেট ডিপার্টমেন্টের সাবেক আন্ডার সেক্রেটারি রিক স্টেনজেল বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের উচিত ছিল নাবিকদের ধন্যবাদ জানানো, তাদের সাহসিকতা ও ত্যাগকে স্বীকৃতি দেয়া। উল্টো তারা যথেষ্ট কষ্ট ভোগ করেনি, এমন বক্তব্য অযৌক্তিক বলে মন্তব্য করেন তিনি। স্টেনজেলের মতে, আমেরিকার একসময়ের একই সঙ্গে 2টি যুদ্ধ করার সক্ষমতা থাকার যুদ্ধনীতিকে ব্যর্থ প্রমাণ করেছে ইরান। ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার ঘাটতির জন্য সামরিক বাহিনীর সদস্যদের এমন অবস্থায় পড়তে হচ্ছে বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত মেরিন সেনা লেফটেন্যান্ট কর্নেল এমি মেগ্রা। পাশাপাশি চায়না সি ও তাইওয়ান অঞ্চলে অনুপস্থিতি আমেরিকার বাহিনীর জন্য খুবই ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। সাবেক ভেটারান অ্যাফেয়ার্স সেক্রেটারি ডেভিড সুলকান বলেন, এশিয়ায় আমেরিকান বাহিনীর অনুপস্থিতি থাকা মানে মিত্ররা মনে করে ওয়াশিংটন তাদের পাশে নেই।
স্টেটগুলোর ভোটার তালিকার তথ্য পেতে প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ। এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচনের অখণ্ডতা নিশ্চিত করতে ভোটার তালিকার সম্ভাব্য অনিয়ম তদন্ত চালিয়ে যাবে জাস্টিস ডিপার্টমেন্ট। কংগ্রেসের আইন মেনেই এই কার্যক্রম চলছে দাবি করে আইনি লড়াই অব্যাহত রাখার কথা জানান তিনি। একই সঙ্গে ব্ল্যাঞ্চ বলেন, 6 জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িতদের অর্থ দেয়া হবে না। ফেডারেল সরকারকে ভোটার তালিকা সংক্রান্ত সংবেদনশীল তথ্য হস্তান্তর না করায় 30টি স্টেট এবং ওয়াশিংটন ডিসির বিরুদ্ধে মামলা করে ট্রাম্প প্রশাসন। তবে একাধিক ফেডারেল আদালতের রায়ে 22টি মামলায় হেরে গেছে জাস্টিস ডিপার্টমেন্ট। বিষয়টি নিয়ে প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ। তার দাবি, নির্বাচনকে সুষ্ঠু ও ত্রুটিমুক্ত করার জন্য কংগ্রেসের নির্দেশনা মেনেই কাজ করছে ডিওজে। এটিকে ভোটার তালিকায় স্বচ্ছতা নিশ্চিতের প্রচেষ্টা হিসেবে অভিহিত করে আইনি লড়াই চালিয়ে যাওয়ারও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। ব্ল্যাঞ্চ দাবি করেন, নির্বাচন পরিচালনা করা স্টেটগুলোর অধিকার হলেও এক্ষেত্রে কোনো ধরনের বিচ্যুতি ঘটছে কিনা তা দেখা ফেডারেল সরকারের দায়িত্ব। প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যান্টি ওয়েপনাইজেশন ফান্ড নিয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে ব্ল্যাঞ্চ বলেন, এই তহবিল আর কখনোই চালু করা হবে না। এছাড়া কোনো ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তার উপর হামলা হলে ডিওজে কঠোর আইনি ব্যবস্থা নেবে বলে আবারও হুঁশিয়ারি দেন অ্যাটর্নি জেনারেল। তবে ক্যাপিটল হিলে হামলায় দণ্ডিতদের সাধারণ ক্ষমা প্রসঙ্গে তিনি বলেন, এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাংবিধানিক অধিকার। তিনি জোর দিয়ে বলেন, জাস্টিস ডিপার্টমেন্ট কোনো ধরনের ভয়ভীতি বা পক্ষপাতিত্ব ছাড়াই আইনের শাসন বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে হোয়াইট হাউস থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকার কোনো প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানান ব্ল্যাঞ্চ। তার দাবি, প্রেসিডেন্ট ট্রাম্প কখনোই তাকে কোনো অনৈতিক বা অবৈধ কাজ করতে বলেননি এবং ভবিষ্যতেও বলবেন না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার কর্মকর্তাদের সম্পদ বাড়লেও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমছে না বলে অভিযোগ করেছেন শিকাগোর সাবেক মেয়র ও সাবেক কংগ্রেসম্যান রাম ইমানুয়েল। প্রেসিডেন্ট ট্রাম্প তার সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি ডেমোক্রেটিক পার্টির ভেতরে প্রগতিশীল বামপন্থীদের ভূমিকার কড়া সমালোচনা করেছেন ইমানুয়েল। সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে নিজের মতামত তুলে ধরেন শিকাগোর সাবেক মেয়র ও সাবেক কংগ্রেসম্যান রাম ইমানুয়েল। ডেমোক্রেটিক পার্টির মধ্যপন্থী ধারার পক্ষে জোরালো অবস্থান নেন তিনি। ইমানুয়েল মনে করেন, ডেমোক্রেটদের মূল লক্ষ্য হওয়া উচিত রিপাবলিকান নিয়ন্ত্রিত আসনগুলো জয় করা, নিজেদের এলাকাগুলোতে উগ্র বামপন্থী নীতি চাপিয়ে দেয়া নয়। ডেমোক্রেটদের পুঁজিবাদ বিরোধী তত্ত্বে সময় নষ্ট না করে জীবনযাত্রার ব্যয় এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিগুলো নিয়ে সরব হওয়ার আহ্বান জানান তিনি। ট্রাম্প এবং তার পুরো প্রশাসনকে দুর্নীতিগ্রস্ত হিসেবে অভিহিত করে তার কড়া সমালোচনা করেন ইমানুয়েল। তার দাবি, ট্রাম্পের ব্যক্তিগত সম্পদ বাড়লেও সাধারণ মানুষের অর্থনৈতিক সংকট আরও তীব্র হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মকাণ্ডকে দেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন ইমানুয়েল। ইসরায়েলকে সমর্থনের বিষয়ে ডেমোক্রেটদের বিভক্তি নিয়েও কথা বলেন তিনি। একই সঙ্গে এটিকে কেন্দ্র করে দেশে ইহুদি বিদ্বেষ বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সাবেক এই কংগ্রেসম্যান। ইমানুয়েলের ভাষায়, সব ধরনের সীমাবদ্ধতার বাইরে এসে এই মুহূর্তে দেশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনাই প্রধান লক্ষ্য হওয়া উচিত। ডেমোক্রেটিক সোশ্যালিস্টদের লক্ষ্য ও পরিকল্পনায় সমর্থন নেই বলে জানিয়েছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ। রবিবার এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানান তিনি। জেফ্রিজ বলেন, তিনি পুলিশকে অর্থায়ন বন্ধ, সীমান্ত উন্মুক্ত রাখা কিংবা সেনেট বিলুপ্ত করার পক্ষে নন। হাকিম জেফ্রিজ বলেছেন, বর্তমানে মেডিকেয়ার ফর অল বিলকে সমর্থন করছেন না। তবে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রো খান্না জানিয়েছেন, তিনি এই বিলের জোরালো সমর্থক। এটি স্বাস্থ্যখাতের ব্যয় কমাবে এবং অনেক জীবন বাঁচাবে বলে মনে করেন তিনি। মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র 78 দিন বাকি। হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ মনে করেন, এই নির্বাচনে হাউজে ডেমোক্রেটিক পার্টির সংখ্যাগরিষ্ঠতা পুনরুদ্ধার করা সম্ভব। তিনি বলেন, দেশের মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়ে মনোযোগী ডেমোক্রেটিক পার্টি, এটি তাদের মূল লক্ষ্য। এক প্রশ্নের জবাবে জেফ্রিজ জানান, তিনি ডেমোক্রেটিক সোশ্যালিস্টদের লক্ষ্য ও কর্মপরিকল্পনাকে সমর্থন করেন না, তবে তাদের দলে বিভিন্ন মতাদর্শের মানুষের জায়গা আছে বলেও উল্লেখ করেন তিনি। সবাই মিলে প্রেসিডেন্ট ট্রাম্পের চরমপন্থার বিরুদ্ধে লড়াই করে দেশকে সঠিক পথে নিয়ে যাবেন বলেও মন্তব্য করেন জেফ্রিজ। এ সময় আইসের বিলুপ্তির বদলে ব্যাপক সংস্কারের পক্ষে এবং সবার জন্য মেডিকেয়ার নীতির বিরোধিতার কথা বলেন হাউস মাইনরিটি লিডার। তবে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রো খান্না জানান, তিনি মেডিকেয়ার ফর অল নীতির জোরালো সমর্থক এবং দলের নেতা হাকিম জেফ্রিজ এটি সমর্থন না করায় দুঃখ প্রকাশ করেন তিনি।
রো খান্না জানান তিনি পুলিশকে অর্থায়ন বন্ধ করার পক্ষে নন, বরং পুলিশি সংস্কার চান। তবে তিনি সীমান্ত সুরক্ষায় বিশ্বাসী হলেও আইস বিলুপ্ত করার পক্ষে। কাজ করার পদ্ধতি নিয়ে ডেমোক্রেটদের মধ্যে ভিন্নতা থাকলেও সবার জন্য অর্থনীতির সুফল নিশ্চিতে কাজ করা ডেমোক্রেটিক পার্টির মূল চালিকা শক্তি বলেও মন্তব্য করেন তিনি। খান্না মনে করেন একটি শক্তিশালী ও স্পষ্ট অর্থনৈতিক পরিকল্পনা নির্ধারণ করা ডেমোক্রেটিক পার্টির জন্য খুবই জরুরি। জনসমর্থন কমে যাওয়ায় আগামী মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত কৌশল নিতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মলি জং ফাস্ট। চলমান আইনি লড়াইয়ে ট্রাম্প পরাজিত হতে পারেন বলেও মনে করেন তিনি। এদিকে মিট রমনির সাবেক প্রধান নির্বাচনী কৌশলবিদ স্টুয়ার্ট স্টিভেন্স ডেমোক্রেটদের নির্বাচনকে ট্রাম্পের বিরুদ্ধে গণভোটে পরিণত করার পরামর্শ দিয়েছেন। সাবেক সেনেটর ক্লেয়ার ম্যাকক্যাস্কিল সতর্ক করেছেন, হোয়াইট হাউসের নীতি নির্ধারকদের সঙ্গে সাধারণ মানুষদের দূরত্ব চরমপন্থী মতাদর্শকে আরও উস্কে দিতে পারে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে জাতীয় নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে জরুরি অবস্থা জারির সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজনৈতিক বিশ্লেষক মলি জং ফাস্ট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের জনসমর্থন আধুনিক রাজনৈতিক ইতিহাসের অন্যতম খারাপ পর্যায়ে রয়েছে। তাই নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে আনার জন্য নানা ধরনের পথ খুঁজছেন তিনি। তবে তা সম্ভবত আদালতে টিকবে না বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। ট্রাম্পের কর্মকাণ্ডকে জনবিচ্ছিন্ন হিসেবে অভিহিত করেন তিনি। ট্রাম্পের জনসমর্থনের হারকে হতাশাজনক উল্লেখ করে সাবেক প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনির প্রধান নির্বাচনী কৌশলবিদ স্টুয়ার্ট স্টিভেন্স বলেন, ডেমোক্রেটিক পার্টির উচিত ট্রাম্পের নেতিবাচক দিকগুলো সামনে রেখে নির্বাচনটিকে তার বিরুদ্ধে একটি গণভোট হিসেবে গড়ে তোলা। অর্থনৈতিক বিশ্লেষক স্টিভ লিসম্যান দেশের অর্থনীতির বর্তমান করুণ অবস্থার পেছনে ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি ও ইরানের সাথে যুদ্ধের পাশাপাশি কঠোর অভিবাসন নীতিকে দায়ী করেন। তার মতে অর্থনৈতিক উন্নয়নের জন্য উৎপাদনশীলতা বাড়ানো এবং শ্রমশক্তি বৃদ্ধি এই দুইয়ের বিকল্প নেই। সাবেক ডেমোক্রেটিক সেনেটর ক্লেয়ার ম্যাকক্যাস্কিল সতর্ক করে বলেন, হোয়াইট হাউসের নীতি নির্ধারকদের সাথে সাধারণ মানুষের যে বিশাল দূরত্ব তৈরি হয়েছে তা চরমপন্থী মতাদর্শকে উস্কে দিচ্ছে, যা দীর্ঘমেয়াদে গণতন্ত্রের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এদিকে সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক পল কেইনের মতে ডেমোক্রেটিক পার্টির ভেতরে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট বনাম মূলধারা রাজনীতিকদের লড়াই চলছে। ডেমোক্রেটরা কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের দ্বারপ্রান্তে থাকলেও ভুল প্রার্থীকে মনোনয়নের ফলে তাদের কাঙ্ক্ষিত সাফল্য ব্যাহত হতে পারে বলে মনে করেন তিনি। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের রাজনৈতিক প্রতিবেদক সাবরিনা রদ্রিগেজ বলেন, অনেক ভোটার ডেমোক্রেটিক পার্টিকে দুর্বল ও অকার্যকর বলে মনে করছে। বিগত নির্বাচনে পরাজয়ের পর দলটির অনুগত ভোটারদের মধ্যে হতাশা কাজ করছে বলে জানান তিনি।